রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিয়াম আহমেদ। আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের গর্ব। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর আসিফ মিতা। উনি বর্তমানে আছেন সোমালিয়ার দারুস সালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ভিচি। তিনি আজ আমাদের স্টুডিওতে আছেন। আর সাইডে দেখতে পাচ্ছেন আমার আলী নিয়ামত স্যার। তিনি হচ্ছেন রূপসী বাংলা টিভি প্রধান অ্যাডভাইজার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই টেলিভিশনে দুর্নীতিমুক্ত বাংলাদেশটায় উনি এই টক শো করে আসছেন। আজকেও সেই বিষয়ে অনেক কথা থাকবে। এখন আমি ফিরে যাচ্ছি আসিফ স্যারের কাছে। তো স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আমাকে এখানে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে রূপসী বাংলা টিভির সমস্ত কলা কৌশলী এবং দর্শকদের আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বিশেষ করে আজকে যে বিষয়ে আপনাকে আমরা ইনভাইট করেছি আমাদের স্টুডিওতে, আমরা জানতে চাচ্ছি আমাদের যেমন আমার এই স্যার দেখতে পাচ্ছেন আপনার পাশে, উনি হচ্ছেন আলী নিয়ামত স্যার। উনি একজন খুবই গুণী মানুষ এবং বাংলাদেশের প্রতিটা আপনার যে কোনো সামাজিক কর্মকাণ্ডে উনি এগিয়ে যায়। উনি সারা জীবন মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এই বিষয়ে উনি টকশো করে যাচ্ছে। তো আপনি তো দীর্ঘদিন আফ্রিকার একটা জায়গায় আছেন, ভালো জায়গায়, সেখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ওই ওই জায়গার যে কালচারটা আছে আর আমাদের বাংলাদেশের কালচার, এটা তো অবশ্যই পারপার ডিফারেন্স। তো এই ডিফারেন্স হিসেবে আপনি কি মনে করেন যে এটা বাংলাদেশ কে আপনি কিভাবে দেখতে চান? দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, তা সরকারের কি কি করণীয় আছে সেই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই স্লোগানটি আমার মনে হয় আমরা সবাই বিশ্বাস করি যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু আসলে এটা আমরা বিশ্বাস করি কিন্তু বাস্তবায়ন করি না। যখন আমরা কাজ করি তখন আমাদের ক্ষেত্রে মনে হয় যে সবকিছুতেই আমি আর মামু এই দুইজন হলো ভালো আর সবাই হলো খারাপ। তা আমাদের এবং আমরা যে দুর্নীতি মুক্ত চাই, এক্ষেত্রে মনে হয় যে আমি আর মামা যদি কিছু দুর্নীতি করি এটা মনে হয় কোনো ব্যাপার না, আর সবাই ভালো থাকুক। একটা সময় এরকম আমরা শুনতাম যে আমাদের সচিবালয় বা অনেক জায়গায় আছে, যেমন শিক্ষা অধিদপ্তর, এগুলি নিয়ে অনেক নিউজ হয়েছে যে এখানকার যে ইট, সেই ইটও হা করে থাকে দুটো পয়সার জন্য। এবং আপনারা জানেন যে আমাদের সম্মানিত শিক্ষকরা তাদের পেনশন পাওয়ার জন্য বছরের পর বছর তাদের ছাত্র সম অফিসারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে। তো এটি আসলে আমাদের জন্য লজ্জার। সুতরাং এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, আমি জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। কিন্তু এরকম একটি বিপ্লব, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, তারপরে এরকম একটা বিপ্লব কেন প্রয়োজন হলো? এর রুট কজ যদি আপনি খোঁজেন তাহলে দেখবেন সেটি হলো দুর্নীতি। অতএব আমরা যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে না পারি তাহলে এভাবেই আমাদের সমস্ত অর্জন, সমস্ত অবদান সব ধুলায় মিশে যাবে। অতএব এটিকে শুধু স্লোগানে না রেখে আমরা বাস্তবে যেন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। শুধু কাজ করলেই হবে না, আমরা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কিভাবে কি কাজ করছি সেটা যেন জনগণের মনে পজিটিভলি ইম্প্যাক্ট করে, অর্থাৎ কাজগুলো যেন ট্রান্সপারেন্টলি হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে পাবলিক পারসেপশন বা জনগণ কি ভাবছে, আমি যা করছি জনগণ সেটা নিয়ে কি ভাবছে, সেটাও কিন্তু এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একটি বড় বিষয়। আপনারা যদি লক্ষ্য করেন যে এই সরকার, বর্তমান সরকার গঠিত হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে, যেখানে সারা পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূস স্যার এই সরকারের প্রধান উপদেষ্টা এবং তার সাথে অনেক গুণীজন আছেন তার সহকর্মী হিসাবে। এবং আমরা জানি যে তারা দিন রাত বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সেক্টরে তারা দুর্নীতি মুক্ত করার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য তারা অনেকগুলি কমিশন গঠন করছে।
এই সরকার জনগণের এবং জনগণ এই সরকারের সাথে আছে। কিন্তু আপনি দেখেন হঠাৎ করে তারা যখন দুজন উপদেষ্টা নিয়োগ দিলেন, তখনই কিন্তু জনমনে একটা প্রচন্ড রকম হোঁচট খেলো এবং পাবলিক পারসেপশনটা এখন এরকম হলো যে আগে আমরা শুনেছি যে এক ব্যক্তি বলেছিলেন যে তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে। তো এই দুইজন উপদেষ্টা নিয়োগের ব্যাপারে সবার মনে একটা প্রশ্ন যে তলে তলে আবার কি হচ্ছে। সুতরাং আপনি ভালো কাজ করবেন, কিন্তু সেটি তলে তলে করলে হবে না। আপনার ভালো কাজ ট্রান্সপারেন্টলি করতে হবে, স্পষ্ট ভাবে পাবলিক যেন বুঝতে পারে আপনার লক্ষ্য উদ্দেশ্য, তাহলেই আপনার ভালো কাজ সফলতার মুখ দেখবে এবং জনগণ আপনার সাথে থাকবে। অতএব আমরা মনে করি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কোনো বিকল্প নাই। বাংলাদেশকে যদি বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। কেউ যদি দুর্নীতিতে নিমজ্জিত হতে চায়, তাহলে তার যে কি অবস্থা হবে সেটি অদূর নিকট অতীতেই আমরা দেখলাম এবং এই পরিবর্তন বাংলাদেশে আসলো। অতএব দেশের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেমন প্রয়োজন, তেমনি ব্যক্তি বিশেষের সফলতা ধরে রাখার জন্য দুর্নীতি মুক্ত ব্যক্তি বিশেষের কোনো বিকল্প নাই। সুতরাং আসুন আমরা সবাই দুর্নীতি মুক্ত হই, নিজেকে বাঁচাই, দেশকে বাঁচাই এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি ওখানে সোমালিয়াতে আছেন, দারুস সালাম ইউনিভার্সিটির ভিসি, যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওখানে পালন করছেন। তো ওই দেশের শিক্ষা এবং বাংলাদেশের শিক্ষা, তো এই দুটোর ভিতরে কতটুকু ডিফারেন্ট আছে, যে এটা সেই শিক্ষাটা নিলে বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হবে, সেই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক বেশি এগিয়ে আছে। সারা বিশ্বেই কিন্তু বাংলাদেশের ছাত্র শিক্ষক তারা এক ধরনের লিডিং পজিশনে আছে, আলহামদুলিল্লাহ। আমি যে আজকে সোমালিয়াতে একটি বিশ্ববিদ্যালয়ের একজন, আমরা ওখানে লিডারশিপ বলি, যে একটা লিডারশিপ পজিশনে আছি এবং ফার্স্ট পজিশনে আছি, এর পিছনে কিন্তু রয়েছে বাংলাদেশের শিক্ষার অবদান। আমি কিন্তু বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে কিন্তু আমি পড়াশোনা করেছি এবং তারপরেই কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ের হাল ধরার জন্য আমার যে যোগ্যতা সেটি আমি অর্জন করেছি। অতএব আমাদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, তারপর আমি বলবো যে আমরা অনেক দূরে এগিয়ে আসছি। অতএব আমাদের সমস্যা হলো আসলে আমাদের রাজনৈতিক কালচার, আমাদের সামাজিক কালচার এবং আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তারপর আপনি যেহেতু তুলনার কথা বলছেন, সেক্ষেত্রে বলবো আমরা অনেক এগিয়ে আছি। বাট সোমালিয়াতে তাদের শিক্ষা ব্যবস্থাও অন্যান্য দিক থেকে আমাদের দিক থেকে আবার এগিয়ে আছে। যেমন ধরেন তারা আমাদের মতোই পরাধীন একটি দেশ ছিল, উপনিবেশ ছিল, কিন্তু যারা তাদেরকে শাসন করত তারা শুধু শাসনই করে নাই, তারা সেখানে কিছু সিস্টেমও দাঁড় করিয়েছে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের এডুকেশন সিস্টেমে ওয়েস্টার্ন যে স্ট্রাকচারটা আছে, তারপরে যে মডার্ন ইকুইপমেন্ট সেটা তারা ব্যবহার করে। সবচেয়ে বড় কথা হলো তাদের যে কালচার, যে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ না করে সবাই মিলেমিশে কাজ করে যায়। আর আমাদের দেশের সমস্যাটা হলো যে আমরা সবসময় ওত পেতে থাকি কার বিরুদ্ধে কি অভিযোগ করা যায়। আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ডে শিক্ষক নামক কিছু জ্ঞান পাপী যারা এই নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করেছে। তাহলে আপনারা বোঝেন আমরা আসলে আমাদের শিক্ষকদের একটা অংশ, তাদেরকে আমি বলবো যে এরা আসলে জ্ঞান পাপী, এরা শুধু অভিযোগ করে ক্ষান্ত হয় না, তারা সুন্দরকে ধ্বংস করার জন্য রাস্তায় আন্দোলন করে। অতএব এই ধরনের শিক্ষক যদি থাকে এবং এদের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকার। অতএব আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা এগিয়ে আছে, কিন্তু সেখানে শিক্ষক নামে কিছু জ্ঞানপাপী আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করতে হবে এবং যারা সত্যিকার অর্থে দেশকে ধারণ করে, জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে, আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করে, যে আমরা এই দেশটা স্বাধীন করেছি রক্ত দিয়ে, দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি রক্ত দিয়ে, আমরা আর রক্ত দিতে চাই না। এবং আপনি বলেছেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, অতএব আমাদেরকে এমন শিক্ষক প্রয়োজন যারা আসলে নৈতিকভাবে উচ্চমানের। শিক্ষক শুধু ফার্স্ট ক্লাস থাকলেই যে তিনি ভালো শিক্ষক হবেন এমন কোনো কথা নেই। পৃথিবীর অনেক নামি দামি শিক্ষক ছিলেন যাদের ফার্স্ট ক্লাস ছিল না, কিন্তু তারা অনেকে তাদের যে প্রোডাক্ট তা বিশ্বমানের ছিল। অতএব আমি মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের সময় শুধু রেজাল্ট দেখলেই হবে না, তাদের নীতি নৈতিকতা, ছাত্র জীবনে তাদের আচার আচরণ সবকিছুকে আপনার একটা
কাস্ট করে অ্যাকাউন্টেবলের মধ্যে নিয়ে বা কাউন্ট করে তারপরে শিক্ষক নিয়োগ দিতে হবে। এবং ইতিমধ্যেই শিক্ষক নামে যে কিছু অমানুষ শিক্ষকতার এই মহান পেশায় ঢুকে গেছে, তাদেরকে যাচাই বাছাই করে, এবং যাচাই বাছাই করার আসলে খুব বেশি কঠিন কিছু না, কারণ তারা নিজেরাই তাদের যে দুষ্ট রূপ বা প্রকৃতি সেটি নিয়ে ইতিমধ্যেই তারা গণমাধ্যমে হাজির হয়েছিলেন। সমাজ তাদের জানে, ছাত্ররা তাদেরকে চিনে, অন্যান্য শিক্ষকরা তাদের চিনে। অতএব তাদেরকে বিতাড়িত করে মহান শিক্ষকতার পেশায় যারা মহান মানুষ তাদেরকে বেছে নিয়ে আসতে হবে। এবং শিক্ষক যদি সঠিক হন, ছাত্ররা অবশ্যই তাদের কাছ থেকে যে জ্ঞান আহরণ করবে, সেই ছাত্ররা হবে নৈতিক শিক্ষায় শিক্ষিত, এবং তারাই এই জাতিকে আসলে দুর্নীতিমুক্ত একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারবে। কারণ আপনারা দেখেন, আমাদের শিক্ষার অভাব নেই, আমাদের নিয়ম কানুন আইনের কোনো অভাব নেই, তারপর আমাদের জুলাই আগস্টের বিপ্লবের প্রয়োজন ছিল। আমাদের দেশে এত এত শক্তিশালী রাজনৈতিক দল, তার মানে কি দাঁড়ালো? আসলে আমরা কোথাও না কোথাও আদমরা হয়েছিলাম। আমাদের নীতি নৈতিকতার যে স্ট্যান্ডার্ড সেটা আসলে অনেক বিলো ছিল, যার ফলে আমাদের সন্তান সমাজ, ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে এসে জীবন দিয়ে এই জাতিকে উদ্ধার করতে হয়েছে। অতএব আমি মনে করি যে সর্বপ্রথম শিক্ষায় দুর্নীতি মুক্ত করতে হবে। সর্বপ্রথম দুর্নীতি মুক্ত শিক্ষকই শুধু নয়, নৈতিকভাবে উচ্চ মানের শিক্ষক নিয়োগ দিতে হবে। অতএব শিক্ষকের একাডেমিক যে রেজাল্ট, তার পাশাপাশি তার সামাজিকতা, তার ছাত্র জীবনের আচার আচরণ সবকিছুকে কনসিডারেশনে নিয়ে তারপরে শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এবং এভাবেই শিক্ষা উপযুক্ত ভূমিকা পালন করবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। ধন্যবাদ আপনাকে। তো স্যার, আমার পাশে দেখতে পাচ্ছেন দর্শক, আমার খুবই একদম শ্রদ্ধেয় ভাজন স্যার আলী নিয়ামত স্যার। উনি দীর্ঘদিন যাবৎ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই সেই আন্দোলন করে আসছে। তো ওনার সংগঠনের নাম হচ্ছে দুর্নীতি মুক্ত সামাজিক আন্দোলন। তো স্যার, আপনি দুর্নীতি মুক্ত সামাজিক আন্দোলন করে আপনি কতটুকু সফলতা পেয়েছেন, এবং সামনের যে দুর্নীতি চলতেছে সেই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ এনাম আহমেদ। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি তুমি সাংবাদিক হিসেবে আমাকে যে প্রশ্নটি করেছো, এটা সবারই জানা যে বাংলাদেশে 1986 সাল থেকে আমরা দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। এবং এই রূপসী বাংলা টেলিভিশনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানটি বিগত কয়েক মাস হলে শুরু করেছে, এবং যে বিপ্লবটি ঘটেছে সেই বিপ্লবটিকে আমরা সবসময় রূপসী বাংলা টেলিভিশন প্রধান উপদেষ্টা হিসেবে সমর্থন দিয়েছি, এবং সাথেও পাশে আছি, আজকেও আছি। আজকে আমার পাশে যে বাংলাদেশের গর্ব, যিনি বিশ্বের বুকে একটি বিদেশি ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর, অর্থাৎ সোমালিয়ার দারুস সালাম ইউনিভার্সিটির উপাচার্য, সেজন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এজন্য যে তিনি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সুশিক্ষিত হয়ে আজকে বিশ্ব পর্যায়ে শিক্ষায় নেতৃত্ব দিচ্ছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটি ডক্টর আসিফ মিজানও বলেছেন। এটা একটা সর্বজনীন চাহিদা বা সর্বজনীন স্লোগান। এটি বাংলাদেশের সব সরকারি, সেই 72 সাল থেকে শুরু করে আজকের পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারও বলছে দুর্নীতি, মাদক, সন্ত্রাসকে আমরা জিরো টলারেন্সে দেখতে চাই। সবাই বলি, কিন্তু ওই যে বললেন, কাজের কাজ আমরা সেভাবে করতে পারি না, করতে জানি না, অথবা কোন অদৃশ্য শক্তির কারণে সেটি বাধাগ্রস্ত হয়। তা না হলে যে কারণে 53 বছরের যাত্রায় এই উনি ঠিকই বলেছেন, যে কথা আমি বলে থাকি, আকাশচুম্বী দুর্নীতির কারণেই কিন্তু বিগত সরকার বা তার আগে এরশাদ সরকার বা তার আগে খালেদা জিয়ার সরকার, এই দুর্নীতির মেন কারণই ছিল পতনের একমাত্র কারণ। সেইগুলোকে মানে সবকিছুকে উতরিয়ে শিক্ষার্থীরা, মানে শিক্ষকদেরকেও শিখিয়েছে এই তরুণরা, শিক্ষার্থীরা, যাদের সাথে গোটা জাতি বা জনতা এক হতে বাধ্য হয়েছে। এই দুর্নীতি করতে করতে, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করতে করতে আমরা যারা অভিভাবক ছিলাম, মুরব্বীরা বা যারা এ দেশকে চালায়, তারা এতটাই মানে সীমা লঙ্ঘন করেছিলাম ইসলাম ধর্মের ভাষায়। আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দেয়। অতীতেও আমরা দেখেছি, 75-এ দেখেছি, 90-তে দেখেছি, আবার আগস্ট দেখলাম এই সীমা লঙ্ঘনকারীদের, অর্থাৎ যারা দুর্নীতিবাজ, অত্যাচারী, জুলুমবাজ, তাদেরকে আল্লাহ কালে কালে, যুগে যুগে
এভাবেই ধ্বংস করে দেয়। আবার আজকে যে 3 মাসে এই সরকার, উনি বললেন, আমরাও বলি, সবাই বলতেছি, এমন দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে যাতে গোটা জাতি বা গোটা ছাত্র সমাজ, বৈষম্য যে ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে এসেছে। আমি দাবি জানাচ্ছি এদেরকে জনমত যাচাই করে, যেহেতু জনতার ইচ্ছার সরকার, এটা জনতার ইচ্ছার প্রতিফলন করতে হবে। এখানে কিন্তু কোনো সংবিধান থাকার কথা না, সামরিক শাসন হলেই তো সংবিধান থাকে না। বিপ্লব হলো, বিপ্লবী সরকার হবে। এই যে সংবিধান মেনে যদি চলতে হয় তাহলে তো সেটা বিপ্লবী সরকার হলো না। ভালো কথা, বিপ্লবী সরকার নাই, কিন্তু এই সরকার তো জনগণের, শিক্ষার্থীদের ইচ্ছার প্রতিফলন। তাদের ডক্টর ইউনূস নিজেই বলেছে, শিক্ষার্থীরা আমাকে প্রধান উপদেষ্টা করেছে, এই সরকার প্রতিষ্ঠা করছে। তাহলে কেন এই 3 মাসে জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না? দ্রব্যমূল্য কমছে না কেন? দুর্নীতিবাজরা ধরা পড়ছে না কেন? তারপরে এইসব উপদেষ্টা নিয়োগে বা সচিব নিয়োগে ঘুষ বাণিজ্য চলছে কেন? তাহলে আগের সরকারের সাথে এখন মানুষ, জনগণ মিলাতে চাচ্ছে কেন? কাজে আমি মনে করি যে দুর্নীতিকে ঘর থেকে শুরু করতে হবে। এবং এই যে শত শত হাজার হাজার, আমার তো মনে হয় 12.5 লক্ষ সরকারি কর্মজীবীর মধ্যে 10.5 লাখ কর্মজীবী কিন্তু বিগত সরকারের অনুগত সুবিধাভোগী। এদের মধ্যে থেকে লাখ লাখ দুর্নীতিবাজ আছে। তাদের মধ্যে থেকে অন্তত 2000, 3000, 5000 দুর্নীতিবাজদের অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব উদ্ধার করে, বাজেয়াপ্ত করে, সেই টাকা দিয়ে এই যে বিপ্লবীদের যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে সহযোগিতা এগিয়ে আসা উচিত ছিল। কিন্তু 3 মাসের মাথায়ও দেখি যে স্বাস্থ্য উপদেষ্টা গেলে, আহতদের কাছে গেলে তাকে ফিরে যেতে বাধ্য হয় তাদের ক্ষোভের মুখে, রোষের মুখে। কেন এই অবস্থা? আমি ডক্টর ইউনূসের সাথে অনেক বছর কাজ করেছি এবং সবগুলো সরকারের সাথে এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন নিয়ে, ধূমপান বিরোধী আন্দোলন নিয়ে, মাদক বিরোধী আন্দোলন নিয়ে কাজ করেছি একসাথে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না যে সরকারিভাবে আমরা যেভাবে চাই বা জনগণ যেভাবে চায়, সরকার কিন্তু সেভাবে সাহসের সাথে এগিয়ে আসে না, সততার সাথে এগিয়ে আসে না। তাহলে কি ডক্টর আসিফ মিজানের ভাষায় বলতে হয় মামা ভাগ্নের ব্যাপার? মামা ভাগ্নে, আমরা ছেলে সন্তান, আমরা মানে পরিবার দুর্নীতি করব, আমরাই ভালো আর সব খারাপ, এটা তো সহ্য করবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, কিংবা এই ছাত্র সমাজ যারা শুনতেছি সমন্বয় বা অনেকেই দুর্নীতি করেছে বা এদেরকে জনগণ দেখতে পাচ্ছে না, ভালো কথা, কিন্তু আগামীতে আবার 3 মাস বা 6 মাস পরে এভাবে চলতে থাকলে আর একটা ছাত্র শিক্ষার্থী সমাজ আসবে, তাদের সাথে জনতা থাকবে এবং আর একটা বিপ্লব হবে। এভাবে চলতেই থাকবে। 5ই আগস্ট সেই শিক্ষাই দিয়েছে। তো স্যার, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, দেখতেছি সমন্বয়করা যারা আছেন এবং উপদেষ্টারা তো তাদের জায়গায় আমরা বসে আছে, কিন্তু এই সমন্বয়করা বিভিন্ন জায়গাতে, প্রতিষ্ঠানে যে ডিজি কিংবা ভিজি, ভাইস চ্যান্সেলর, যেই হোক, প্রধান শিক্ষক যে থাকে তাকে বের করে দিচ্ছে। তো ব্যবসায়ের যে সিন্ডিকেটটা আছে, সিন্ডিকেট তৈরি করেছে আওয়ামী লীগের আমলে, তো ওই সিন্ডিকেট গুলো কেন তারা ধরতে পারতেছে না এবং কেন এই খাদ্যদ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে, সেটুকু আপনি কি মনে করেন? এটা তো স্পষ্ট তো যে আমলাতান্ত্রিক জটিলতার ভিতর দিয়ে দেশটা চলেছিল, যে কারণে বিপ্লব হয়েছে। সেই আমলাতান্ত্রিক ধারাবাহিকতা, সচিব বলেন, পুলিশ বলেন, ব্যবসায়ী বলেন, সবকিছু কিন্তু রয়ে গেছে। একটু আগে তো সেটাই বললাম, এই 3 মাসের মধ্যে আমাদের একটা বিপ্লবী সরকার, এখানে যৌথ বাহিনীর অভিযান চলছে, আমরা 3 মাসের মধ্যেও কেন সিন্ডিকেট ভাঙতে পারলাম না? আমরা 3 মাসের মধ্যেও কি করে সাহস পায় যে একটা সচিব বা একটা ডিসির বদলিতে 3 কোটি 4 কোটি টাকা ঘুষ নেয়? তাহলে এদেরকে তো একের প্রকাশ্যে ধরে এনে ফাঁসি দেওয়া উচিত ছিল, কিংবা 200 দুর্নীতিবাজকে ধরে এনে প্রকাশ্যে আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে ফাঁসি দিতে পারলে, শাস্তি দিতে পারলে আজ এই অবস্থা হতো না। বিপ্লবের পর তো এগুলোই হয়। 5 লাখ 10 লাখ লোককে মানুষ মেরে ফেলে। আমাদের দেশে তো 5000 কেন, 500 কেন, হাতে গোনা 5-7 জন বা 10 জন 20 জন পিটিয়ে হত্যা অমক হচ্ছে। কাদের হয়েছে? যারা না খাওয়া মানুষ। কিন্তু কোথায় হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করলো, তাদেরকে আমরা তো কিছুই করিনি। তো কাজেই দুর্নীতি কমবে কোত্থেকে? সুখের কথা, আমাদের এই 1986 সাল থেকে দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সব ক্ষেত্রে আইন হয়েছে, কিন্তু আইনের প্রয়োগ নাই, কার্যকারিতা নাই। এই আমরা প্রথম আগামী 25 তারিখে বাংলাদেশের প্রথম দুর্নীতি বিরোধী একটি জাতীয় সম্মেলন করতে যাচ্ছি বাংলা একাডেমিতে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিকেল 3টায় 25 তারিখে। সেখানে সভাপতিত্ব করবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ চৌধুরী
আর এতে সক্রিয় অংশ নেবেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিমান শিক্ষক, আমার সরাসরি শিক্ষক ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ আবু সাইদ এবং আবুল কাশেম ফজলুল হক, যিনি বাংলা একাডেমির সভাপতি। কাজেই আমার মনে হয় 25 তারিখে গোটা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে একটি খবর হয়ে যাবে যে না, বাংলাদেশে দুর্নীতি বিরোধী জাতীয় সম্মেলন হচ্ছে। আশা করি সরকার সমর্থন দেবে। বাংলাদেশ টেলিভিশন থেকে রূপসী বাংলা টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে আছে, চ্যানেল আই মিডিয়া পার্টনার হিসেবে আছে। গোটা বিশ্ব জানবে যে না, বাংলাদেশে এখন দুর্নীতি বিরোধী একটি জাগরণ হয়েছে। আমি বা আমরা তো এককভাবে কাজ করতাম, এখন একটা সম্মিলিত ভাবে সবাই মিলে সরকার, বেসরকারি ভাবে, শিক্ষক, অভিভাবক এবং ছাত্রদেরকে আমরা সামনে রাখবো। আমি তো ছাত্রদেরকে সবসময় স্যালুট জানাই এবং বিগত 24 বছর হলো বলে আসতেছি যে দেশের 5 কোটি শিক্ষার্থী চাকবে, সব অপশক্তি দুর্নীতিবাজ থাকবে। এই স্লোগানগুলো তুমিও দেখেছো, রূপসী বাংলা টেলিভিশনে বলেছি এবং জনকণ্ঠ সহ বিভিন্ন পত্র পত্রিকায় আমি লিখেছি। কি লিখেছি? দেশের 5 কোটি শিক্ষার্থী জাগবে, সব অপশক্তি দুর্নীতিবাজ থাকবে। তো 5 আগস্ট বিপ্লব হলো শিক্ষার্থীদের মাধ্যমে, কই দুর্নীতি তো ভাগলো না, অপশক্তি তো ভাগতেছে না। এখনো ভারত আমাদেরকে চোখ রাঙাচ্ছে, আমাদের চট্টগ্রাম দখল করে নেবে বলতেছে। আমরা তো কোনো প্রতিবাদ করতে পারছি না সেভাবে, আমরা তো জেগে সেভাবে গোটা বিশ্ববাসীকে জানাতে পারছি না। তাদের মিডিয়া যদি এসব গুজব বা প্রচার করতে পারে, সে দেশের সরকারও তাদেরকে থামাচ্ছে না, আমরাও সেভাবে কিছু করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূস সরকারকে একটা প্রস্তাবনা দিয়েছি, আমাদের দেশের অন্তত 5 কোটি শিক্ষার্থী, তরুণ, যুবককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে যেন আমরা প্রশিক্ষণ নিয়ে আগ্রাসী বিরুদ্ধে লড়তে পারি, বিদেশি পরাশক্তির বিরুদ্ধে লড়তে পারি, দেশের অপশক্তির বিরুদ্ধে করতে পারি, এবং আমরা প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকের জন্য চাকরির প্রত্যাশী না হয় এক একজন উদ্যোক্তা হতে পারি। এই শিক্ষায় এখন আমাদেরকে দিতে হবে প্রশিক্ষিত। আর যারা শিক্ষিত আছেন তাদেরকে, ওই যে বললাম, বাজারে, ট্রাফিকে, সচিবালয়ে, বিভিন্ন জায়গায় 4-5 জন করে যদি পর্যবেক্ষক হিসেবে খণ্ডকালীন চাকরি হোক আর স্থায়ী চাকরি হোক, তাদেরকে যদি বসানো হয়, দেখানো হয়, আমার মনে হয় দুর্নীতি অনেকটাই কমে যাবে। একেবারে 5% বা 10% এসে যাবে। যে প্রতিটি ক্ষেত্রে 5 লক্ষ 10 লক্ষ শিক্ষিত শিক্ষার্থীকে যদি প্রোভাইড করা হয় বা নিয়োগ করা হয়, তারা আমার মনে হয় সেই বিপ্লবী চেতনা নিয়ে কাজ করবে এবং তারা অতটা দুর্নীতিবাজ হবে না যতটা একটা সিস্টেমের মধ্যে দুর্নীতি এসে গেছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। আমি বিশেষ করে আমার আসিফ স্যারকে আমি বলবো, স্যার আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বাংলাদেশে। তো আপনি এমন কিছু দর্শকের উদ্দেশ্যে বলবেন যে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আমাদের করণীয় কি কি, আগামীতে যারা পথ চলার, আমাদের বাহক, আমাদের বাংলাদেশের যারা মেন জায়গায় বসে আছে, লিডিং পয়েন্টে, তাদের কি করলে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হবে এবং দেশটা সুন্দর ভালোভাবে চলবে, সেই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ আমার সহ আলোচককে তার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি দেখেন, আমাদের দেশটি কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়েছি আমরা। অতএব আমাদের যে আইন বলেন, বিভিন্ন অফিসের যে অফিসিয়াল ইনস্ট্রাকশনস থাকে তা বলেন, কোনো দিক থেকে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। তাহলে তারপরে আমরা কেন দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছি? আসলে আমাদের সিস্টেমটাকে তছনছ করে দেওয়া হয়েছে, একদম শেষ করে দেওয়া হয়েছে। আপনি তো দেখেন যে পতিত সরকারের খুব কাছের লোকজন যারা ইতিমধ্যে ধরা পড়েছে, তারা কি বলছে যে সরকার প্রধান এবং তার পরিবার, তারা ছোটখাটো কোনো প্রজেক্ট পছন্দ করতো না, কারণ মহা প্রজেক্ট হলে তারা মহা দুর্নীতি করতে পারতো, তারা সেভাবে করেছে। এখানে কি আইনের কোনো তোয়াক্কা তো তারা করেনি। সুতরাং আইন আমাদের যথেষ্ট আছে, স্ট্রাকচার আমাদের ছিল, কিন্তু সেটাকে ভেঙে ফেলা হয়েছে। আপনি দেখেন 18 কোটি বা 20 কোটি মানুষের এই বাংলাদেশ, এখানে আমরা কিছু বিষয় আছে সম্পূর্ণ আমদানি নির্ভর, এবং দেখা যায় যে 3 থেকে 5টি বা সর্বোচ্চ 60টি কোম্পানি এই আমদানির একটি সিন্ডিকেট। এবং আপনি জানেন যে পতিত সরকারের যিনি বাণিজ্য মন্ত্রী, তিনি বলেছিলেন যে এই সিন্ডিকেট ভেঙে দিলে আমরা আরো বিপদে পড়ে যাব। তো আমার কথা হলো যে 18 কোটি মানুষের দেশে 5টি 7টি 10টি কেন কোম্পানিকে হাতে এটা ইজারা দেওয়া হবে যে শুধু তারা আমদানি করতে পারবে? অতএব এই বর্তমান পরিস্থিতিতে আমার ফার্স্ট প্রপোজাল হলো যে আমদানিকে উন্মুক্ত করে দেওয়া হোক।
অতএব এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমরা যে সংস্কারের জন্য আজকে সংস্কারের বিপ্লব চলছে, অথচ সিন্ডিকেটেই রয়ে গেল, তাহলে কি সংস্কারটা হচ্ছে? অতএব সরকারের কাছে আমার আবেদন, অত্যন্ত জরুরি ভিত্তিতে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমদানিকে উন্মুক্ত করে দেওয়া হোক। একটা সাময়িক সময়ের জন্য, 6 মাসের জন্য, 9 মাসের জন্য বা 1 বছরের জন্য আমদানি উন্মুক্ত করে দিয়ে এই সময় যারা ভালো সার্ভিস দেবে জাতিকে, তাদেরকে আহ্বান করা হোক আমদানি লাইসেন্স নেওয়ার জন্য। তখন তারা লাইসেন্স নেবে এবং সেই লাইসেন্সধারীরা আপনার এই আমদানি করবে, ফলে বাজার উন্মুক্ত থাকবে এবং সেক্ষেত্রে দেখবেন যে বাজারে অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে বলে আমার বিশ্বাস। কারণ সরকার যা করুক, দিন শেষে আমার বাজার ব্যবস্থা যদি আমার আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে আমার কিন্তু সেই সরকারকে সমর্থন দিয়ে যাওয়া কষ্ট হয়ে দাঁড়াতে পারে। অতএব সরকারের কাছে আবেদন, তারা অবশ্যই আমাদের জাতির প্রত্যাশা পূরণ করবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যা যা করার সবই করবে প্রত্যাশা করছি, এবং জরুরি ভিত্তিতে সিন্ডিকেট ভেঙে দেবে, বাজার ব্যবস্থা উন্মুক্ত করে দেবে, বিশেষ করে আমদানি উন্মুক্ত করে দেবে, যাতে করে জনগণ তার প্রত্যাশিত বাজার ব্যবস্থা পেতে পারে। আমি আমাকে ডাকার জন্য রূপসী বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য শ্রোতা দর্শকদেরকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনাকে বিশেষ করে আজকে এই সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ আমার সহ আলোচককে, তার অত্যন্ত মূল্যবান যে আন্দোলন, দুর্নীতি মুক্ত বাংলাদেশের আন্দোলন, তিনি সেটা অব্যাহত রাখবেন এবং আমরা তার সাথেই থাকবো ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তো স্যার, আমার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমরা ছোটবেলা দেখেছি আর্মি দেখলে কিন্তু আমরা অনেক ভয় পেতাম, তো আর্মিকে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারপরেও কেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসতেছে না, সেই বিষয়ে আপনি দর্শকের বেশি কিছু বলুন। এটার একটি কারণ হলো, স্পষ্টত কারণ হলো, এই আর্মি আমাদেরই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই মামা। এটা পাকিস্তানি আর্মি না, ব্রিটিশ আর্মি না। এই জন্য এদের কোনো না কোনো ভাবে আমরা এদের সাথে সম্পৃক্ত। এই জন্য তাদেরকে, এটা আমার সাইকোলজিক্যাল ব্যক্তিগত অভিমত, এই জন্য আমরা তাদেরকে অতটা ভয় পাইনি। আর তারা আমাদের এই আন্দোলনের সমর্থক হিসেবে ছিল, যার জন্য তাদেরকে আমরা আপন করে নিয়েছি, এবং তারা এক্ষেত্রে অন্তত দেশপ্রেম দেখিয়েছে এত বছর পরে এসে। সেনাবাহিনী, পুলিশ যেরকম দেখাতে পারেনি, পুলিশ কিন্তু আরো আপন ছিল আমাদের, কিন্তু তারা তাদের দুর্নীতির কারণে, তাদের নিষ্ঠুরতার কারণে তারা মরালি ডিকেট, অর্থাৎ নৈতিকভাবে তারা পরাজিত হয়ে গেছে। তারা 1 লাখ এখনো জয়েন করে নাই, ভয় পায় যে কখন কে ধরে ফেলবে, কি বলে ফেলবে। আর্মি তো সেই পর্যায়ে নাই, আর্মিরা আছে, আর্মিরা গুলি করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা গুলি করে নাই, বা ছাত্রদের সাথে, শিক্ষার্থীদের, জনতার সাথে একত্রতা করেছে, এমনকি আর্মি ট্যাঙ্কে উঠেও ছাত্র জনতা উল্লাস করেছে, আনন্দ করেছে। এটা বাংলাদেশের আর্মি, এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এটা যে কাজ করছে তা না, যৌথ বাহিনী কিন্তু আর্মিরা অনেক কাজ করতেছে, গোপনে গোপনে অনেক অস্ত্র এবং অনেক নগদ টাকা উদ্ধার করছে। এখন এই টাকা যদি তারা বা অন্যরা লুটে পড়ে সরকার খায়, সেটা ভিন্ন কথা, কিন্তু এই টাকাগুলো যেগুলো উদ্ধার হচ্ছে, সেগুলো যদি আহত শিক্ষার্থীদের কাজে ব্যবহার করে, বা আমাদের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে, অনেক উপকৃত হবে। দেখ, আমি বেশি কিছু বলবো না, শুধু একটি স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, যেটা আমি সবসময় বলে থাকি, লিখে থাকি, ঘরে ঘরে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন চাই, দ্রুত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ পাই।